যারা জুলুমকে অস্বীকার করছে, যারা উপহাস করছে, তাদের ক্ষমা নাই। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত, এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না, ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার। আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন, কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল, কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো? আসেন সেটা বুঝে দেখি। 5ই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল, যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো, আর্মি, এরা আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিল। প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে, তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি, জামাত, কিছু নেতা, এমনকি পুলিশ ডিজিএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল। আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। কাউকে এর জন্য দায়ী করা গেছে? করা হয়নি। কেন করা যায়নি? ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান হাইসানি, আমি না ঘোড়ায় আসবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। বয়ান দেয় ডিজিএফআই নাকি একাই গুম করে না, আরো সবাই করেছে, তাই ডিজিএফআই অত খারাপ না। হ্যাঁ, ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে, তাই না? যে আর্মি চিফ 5ই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি। ছাগল নাচে খুঁটির জোর, আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো। আসেন সেটা বুঝে দেখি। সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদি। আন্দোলন, বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই, প্রমাণ, অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে। মোদির আরো সমস্যা আছে। বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায়, সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদিকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো। হাসিনাকে, তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া? আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি। হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে। আমরা করি নাই, প্রফেসর ইউনূস করে নাই, প্রফেসর ইউনূসের প্রশাসন করে নাই, করছে থার্ড পার্টি জাতিসংঘ। এইটার কোনো যদি কিন্তু নাই, এর সে সলিড এভিডেন্স হয় না। বাংলাদেশের আদালতে বেইজ্জতি, এটা মোদি ঠেকাইতে চায়। এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি। কিভাবে ঠেকাবে? একটাই রাস্তা আছে, প্রফেসর ইউনূসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া। প্রফেসর ইউনূসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে। এইখান থেকে পাইছে সাহস, আবার আগের গৌর, আবার হেডম নিয়ে আমরা আসতেছি। আর টাকা পয়সা তো আছেই, সবাই কিনে ফেলবে, এই হইতেছে প্ল্যান। সেই জন্যই আগাম নির্বাচন, দ্রুত নির্বাচন, এই সমস্ত আলাম। তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি? দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনূসের দ্রুত বিদায়, এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে। আপনারা বুঝা হোক না বুঝা হোক, ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন। এই ব্যাগেজ আমরা মাইনা নেব না, কোনোদিন মাইনা নেব না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই, ইতিহাস সাক্ষী। 1990 3 জোটের রূপরেখা রাখে নাই। তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি, বিচারপতির বয়স বাড়ায়। এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে। বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না, সে কোনো সংস্কার করতে দিতে চায় না। নির্বাচন হইলে সবকিছু কইরা ফেলবো, এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো, যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সবকিছু মিথ্যা। ওই মিথ্যা কথা বলতেছে তারা। প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিকা এসে যা যা বলে না, বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা রাখবে না। সে কোনো সংস্কারও করতে দিতে চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে। আরে বাবা, জনগণ কেমনি ঠিক করবে? গণভোট করে তো গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেটা তো করতে দিতে চান না। সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন? আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে, কিভাবে করবে সেটা তো বলতে হবে। জনগণ তো একটা বিমূর্ত জিনিস, মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা। এই সরকারের নাকি ম্যান্ডেট নেই। সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে, সে 2/3 মেজরিটি পাবে, কিভাবে জানে? পাবে না তো।
তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না। তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো, আমাদের তো মেজরিটি নাই। তারপরে প্রশ্ন থাকে, সে কি সংবিধানের মূলনীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি 2/3 মেজরিটি পায়ও? পারবে না। কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে, শপথ নিবে, সেই সংবিধানের মূলনীতিকে সে পরিবর্তন করতে পারবে না। নির্বাচন হইলে কোনো বিচার হবে না, আপনারা লিখে রাখতে পারেন। মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে। ওই সংবিধানে থাকবে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। সেইটা আমাদেরকে এত রক্তের পর, বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে। মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে। তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম, সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলবো। কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক। কে আসবে আমি জানি না, যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে। প্রফেসর ইউনূসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে, বাইরে এসে আর এক কথা বলে। প্রফেসর ইউনূস দিছে চাপা মায়ের, ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন, কোন সংস্কার চান, কোনটা চান না, কোনটা আংশিক চান, কোন সংস্কারই চান না, সেটা লিখে যা চাইবেন। আমাদের তো কোনো এজেন্ডা নেই, সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করব। তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো কে কি চাইছিলেন। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা একটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটা এই দলের তারা বলেছেন কোনটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। বুঝছেন, ব্যাস মুখে এখন তালা। এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে, দায় নেওয়া কাকে বলে। এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন, জটিল। এটা ছেলের হাতের মোয়ানা। এতদিন ভালসুনদের সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন। এবার প্রফেসর ইউনূসের সাথে খেলতে গেছে, হে বুঝেছে প্রফেসর ইউনূস একাই খেলে দিছে একটা কথায়। রাজনৈতিক দলগুলোকে বলি, কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে বলতেছি, বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ। ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন, কোনো লাভ নাই। পিনাকির আপনি হুতায় ফেললেও আপনি বেচবেন না, পিনাকি হইতে যাবে কিন্তু আপনি বেচবেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না, ফুল স্টপ। প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন, বিপ্লবী সরকার গঠন করেন। জন আকাঙ্ক্ষা সেইটাই। এই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন। 5ই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম, সেই হারানোর সময় আবার ফিরে আসছে। এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে, তাকে ধারণ করেন। বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে, সবাই নির্বাচন করছে, দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে 1 মাসের মধ্যে। গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে, আপনারা নির্বাচন করেন সেখানে। সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে। নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গে দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক। আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন। আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনূস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন। তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন। তিনি আসলে অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য। আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না। বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার। ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না। আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। একদিকে ভয়, অন্যদিকে সম্ভাবনা। যারা সত্যকে বিকৃত করছে, ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে, তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি, তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুম কখনো টেকসই হয়নি, জুলুম কখনো টেকেনি, জালেম কখনো টেকেনি। প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে, আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায়। আমাদের করণীয় একটাই, হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা। আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না। আমাদের লক্ষ্য একটাই, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা। আমরা জানি এই পথ সহজ না, বাধা আসবে, কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি। এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না। আমাদের সাহসী হইতে হবে, সংগঠিত হইতে হবে। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? ইনকিলাব জিন্দাবাদ।